প্লিজ দুষ্টুমি করবা না। আরে আরে কোথায় হাত দিচ্ছ? এখন এমন ছটফট করছো কেন? আরে লাগছে তো, প্লিজ হাত সরাও। হাত লাগালাম কই, এইবার ঠিক করে দিচ্ছি, দেখো কেমন লাগে। আরে না, প্লিজ এমন করো না, আমার সারা শরীর কাঁপছে। এখন কাঁপছে তাই না? প্লিজ সিয়াম ছাড়ো। ছাড়বো না, আজকে দেখি কি করতে পারো। তুমি দেখতে চাও আমি কি করতে পারি? তাহলে আজকে তোমার একদিন কি আমার একদিন। কলেজের টপ মাস্তান শিয়াম কলেজে প্রবেশ করছে। ছাত্রছাত্রীরা সাইড দিচ্ছে ভেতরে প্রবেশ করার জন্য। শিয়াম কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্র, কিন্তু কলেজ সহ পুরো ভার্সিটির ছাত্রছাত্রীরা ওকে ভয় পায়। কথায় আছে না, ছোট মরিচে ঝাল বেশি, ঠিক তেমনি শিয়াম কাউকে ভয় পায় না। শিয়াম কলেজে প্রবেশ করলো 5টা বাইক নিয়ে, আর বাইকগুলো একটা সাইডে পার্ক করালো। সাদা ছেঁড়া ফাটা প্যান্ট আর নীল কালারের টি শার্ট, তার সাথে লাল সানগ্লাস, তার উপর স্পাইক করা চুল, একেবারে হিরো হিরো লুক। মেয়েরা ভুলেও ওর দিকে তাকায় না, কারণ কেউ যদি ভুলেও তাকায় তাহলে ইফটিজিং এর কেস দিয়ে দেয় শিয়াম। এমন অপমান করে যে মেয়েরা ভালোবাসা ভুলে যায়। শিয়াম ক্যান্টিন এরিয়ায় বসে সিগারেট টানছিল, তখনই কলেজে একটা মেয়ে প্রবেশ করলো, যাকে দেখে সব র্যাগাররা একসাথে পিছু নিতে শুরু করলো। কিন্তু কেউ মেয়েটাকে কিছু বলছে না, বলবে কি করে? সবাই তো রূপেই ঘায়েল। রূপ দেখে আর কেউ পটলেও শিয়াম পটে না। এই যে তুমি মেয়ে, এইদিকে আসো। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, আমাকে কিছু বলবেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ তোমাকে বলবো তো, বলতেছিলাম যে এত বেশি কেন তোমার? বেশি মানে আমার কি বেশি ভাইয়া? একটু বুঝিয়ে বলেন, আমি বুঝতেছি না। বলতে যে তুমি এত বেশি মানে, আরে এত বেশি কেন তোমার? ভাইয়া আবারও বলতেছেন, আমি বুঝতেছি না, এই ইয়েটা কি? এই ইয়েটা হচ্ছে বিউটি, মানে সৌন্দর্য। তুমি এত সুন্দর কেন? সেটা আমি কি করে জানবো? আমি তো আর আমাকে বানাইনি, তাই না? হুম, তবে তুমি পিছনে তাকিয়ে দেখো, কলেজের সমস্ত ছেলেরা তোমাকে এক করে বাদ দিয়ে পিছু নিচ্ছে। সেটা আল্লাহর দান, আর ভাইয়াগুলো ভালো তাই এমন করছে, এতে আমি কি করতে পারি? ও আচ্ছা, তো আল্লাহর দান আর কি কি আছে? অনেক কিছুই আছে, সেটা আপনাকে বলতে যাব কেন? আমাকে বলবা না? তুমি জানো আমি কে? আপনি কোন খ্যাতের মূলা আমি কি করে জানবো, যেহেতু জানি না আর জানতেও চাই না। এত বড় অপমান! ও আচ্ছা, তাহলে তোমাকে র্যাগিং করা যায়। এর মানে আপনি সবার থেকে আলাদা, সবাই আমার রূপে পটলেও আপনি পটেননি, তাই তো? আমাকে র‍্যাক করতে চাইছেন? এতক্ষণে বুদ্ধর মাথায় জ্ঞান এসেছে। ডান্স পারো? পারি, কিন্তু তাতে আপনার কি? আমার সামনে লায়লা মে লায়লা গানে নেচে দেখাও। এই কথা বলার সাথে সাথে শিয়ামের গালে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় পড়লো। সারা কলেজ তাকিয়ে আছে, আর শিয়ামও বাচ্চাদের মতো মুখ করে তাকিয়ে আছে, যেন শিয়ামের ওর আম্মুর কথা মনে পড়ছে। ভাইয়া কেমন লাগলো আমার ডান্স? কেমন লাগবে আবার? আর ডান্স কোথায় দেখালে? মারলে তো থাপ্পড়। শিয়ামের বন্ধুরা সবাই ক্ষেপে গেছে, আর ওরা মেয়েটাকে এখানেই পুঁতে ফেলবে এমন একটা ভাব। শিয়াম সবাইকে থামালো, কারণ থাপ্পড়গুলো শিয়ামের কাছে ভালো লেগেছে। আর এই প্রথম কোনো মেয়ে শিয়ামকে ভয় পায়নি। ওর আম্মু ওকে ভয় পায়, আর এই মেয়ে ওকে ভয় পায় না। থাপ্পড় না দিয়ে একটা পাপ্পাও তো দাও। কোথা থেকে আসছেন? ইস, কত শখ। মেয়ে শোনো, এই প্রথম কেউ আমার গায়ে হাত দিতে পেরেছে, আর সেটা তুমি। আর তোমাকে কিছু বলিনি কেন জানো? কারণ তোমাকে আমার কেমন যেন একটা, ওই যে মুভিতে বলে না, ওইটাই ভালো লেগেছে। আরে আরে মাথায় সমস্যা নাকি আপনার? আল্লাহ, কোন ভেজালে পড়লাম আবার, রক্ষা করো, এ তো পুরো পাগল। শুনে রাখো সকল ভাই ও বোনেরা, এই মেয়ে আজকে থেকে আমার হবু বউ, মানে তোমাদের ভাবি। তাই ওকে দেখলে সম্মান দিবে সবাই, কেমন? আর এইগুলো থাপ্পড় না, আদর। সবার সামনে চুমু দিতে লজ্জা পায়, তাই থাপ্পড় দেয়। আহারে কত শখ, মন চাইতেছে জুতা খুলে মোজা দিয়ে কয়েকটা বসাই। কোথ থেকে আসে এসব, আর আমার কপালেই জোটে। রাহি আপন মনে হাঁটতে লাগলো, রাগে যেন ওর গা জ্বলে যাচ্ছে। আর এইদিকে শিয়াম রাহি চলে যাওয়া দেখছে, আর একবার গালে হাত দিচ্ছে, আর একবার ঠোঁটে। বন্ধুদের মধ্যে থেকে নাহিদ বলল, কিরে, কিছু বললি না যে? মেয়েটা এভাবে গালে তোলা বাজিয়ে চলে গেল। কলেজে তো একটা মান সম্মান আছে, তাই না? আরে তোরা বুঝবি না রে, এটা একটা রোগ, যাকে বলে লাভেরিয়া। যাকে ধরেছে সে মরেছে, না হয় মেরেছে। আর আমি এখন এই রোগের শিকার। এই মেয়েকে বউ না বানিয়ে আমার বাসায় না গেলে
আমার নাম কেটে কুকুরের নাম বসিয়ে দিস। তো লাভেরিয়ার ভ্যাকসিন স্বরূপ সবাই মিলে তোকে থাপড়াবো এখন। শালা মাথা ঠিক আছে তোর? মেয়ে দেয় থাপ্পড়, তুই বলিস চুমু? তোরা বুঝবি না রে, বুঝবি না। যেদিন প্রেমে পড়বি সেদিন বুঝবি। আমাদের বোঝা লাগবে না, তুই বুঝ পাগল। আর আমাদের মান সম্মান যা আছে ততটুকু রাখিস ভাই। তোর পা দুইটা ধরি, আর বেইজ্জত করিস না। আমরা কলেজে গেলে তুই তো আসবি না, এখানে গাছের নিচে বসে থাক পাগলের মতো। নাহিদ সহ শিয়ামের বাকি বন্ধুরা কলেজে চলে গেল। শিয়াম গাছের নিচে বসে আছে। ওই শালারা আমার বউয়ের সাথে লাইন মারা ধান্দা করিস তাই না? দাঁড়া, আমিও আসতেছি। এই বলে শিয়াম ওদের পিছনে পিছনে কলেজে ঢুকলো। কলেজের করিডোর দিয়ে হাঁটছে শিয়াম, আর পিছনে ওর বন্ধুরা। প্রফেসররা সবাই তাকিয়ে আছে। শিয়াম ওর ক্লাস কোনটা সেটা ভুলে গেছে, তাই ক্লাস খুঁজতেছে, প্লাস আপনাদের ভাবিকে মানে ওর হবু বউকেও খুঁজছে। খুঁজতে খুঁজতে পেয়ে গেল। ক্লাসের সামনে দাঁড়ালো। প্রফেসর শিয়ামকে জিজ্ঞেস করলো যে কি হয়েছে, কাউকে খুঁজছে কিনা। তারপর ভালো করে তাকিয়ে বুঝতে পারলো যে এটা শিয়াম, তাই আর কিছু বলল না, কারণ জানে যে কিছু বললেই টাক গরম হয়ে যাবে। স্যার, ক্লাসিকে আমার বউকে দেখেছেন? ওই তো আমার বউ। এটা বলেই শিয়াম রাহির মানে ওর হবু বউয়ের পাশে বসে পড়ল। কি হলো, এখানে বসে পড়লেন যে? দেখো, তুমি অনেক খারাপ হয়ে গেছো। বাড়িতে একটু ঝগড়া হয়েছে বলে নিজের স্বামীকে চিনতে পারছো না। ওমা, স্বামী? তাই নাকি সোনা? ওলি ওমা বাবুটা, তুমি আমার পাশে কেন আসো? বলেই রাহি শিয়ামকে জড়িয়ে ধরতে নিলে শিয়াম সরে গেল, কারণ শিয়াম এতক্ষণ মজা করছিল। কিন্তু এই মেয়ে তো এখন করছে পাগলামি। কলেজ শেষ বাড়িতে গেল শিয়াম। বাড়িতে পৌঁছতেই আব্বু ডাক দিল। এই সিয়াম, এদিকে আয় তো, তোর সাথে কথা আছে। হ্যাঁ বাবা, আসছি। ফ্রেশ হয়ে নেই আগে। হ্যাঁ বলো বাবা, কেন ডাকছিলে? বাবা, একটা কথা বলবো, রাখবি? এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে আমার মাথায় হাত রেখে কথা দে। কি এমন কথা যে মাথায় হাত রাখতে হবে? আচ্ছা, তুই চাও তাই দিলাম। বলো এখন। তোর জন্য একটা মেয়ে দেখেছি, আমার গ্রামের বন্ধুর মেয়ে, প্লিজ না করিস না। আব্বু। শিয়াম কিছু বলতে গিয়েও কিছু বলতে পারলো না, কারণ আব্বুর মাথায় হাত রেখে কথা দিয়ে ফেলেছে। আচ্ছা আব্বু, আমি রাজি। তাহলে তুই প্রস্তুতি নে, আগামী পরশুদিন তোর বিয়ে। শিয়াম কলেজে গিয়ে চুপচাপ বসে আছে। বন্ধুরা এসে বিরক্ত করতে লাগলো, কিন্তু শিয়াম চুপচাপ থাকায় মন খারাপ ভেবে চলে গেল। শিয়াম গতকাল যাকে নিয়ে কলেজ গরম করলো, আজ সেই মেয়েকে অ্যাভয়েড করে চলছে, কারণ কোন মুখে দাঁড়াবে তার সামনে। অন্য একটি মেয়েদের তার জন্য অপেক্ষার প্রহর গুনছে আজ শিয়ামের বিয়ে, কিন্তু কার সাথে সেটা জানে না শিয়াম। তবে ওকে শায়েস্তা করার জন্যই বিয়েটা দেওয়া হচ্ছে সেটা জানে। বাসর ঘরে বসে আছে শিয়াম। হ্যাঁ, উল্টা, যেখানে মেয়ে বসে থাকে সেখানে শিয়াম বসে আছে, কারণ শিয়ামের পাগলামিকে সবাই ভয় পায় যদি পালিয়ে যায়, তাই আগেই রুমে লক করে রাখা হয়েছে। বাইরে বৃষ্টি হচ্ছে। শিয়াম বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টানছে। এটাই লাস্ট প্যাকেট, আর পকেটে টাকাও নেই। একটু বাদেই রুমের কিছুর আওয়াজ পেল শিয়াম। রুমের বউকে নিয়ে গেছে। শিয়াম সিগারেট টানতে টানতে রুমে গেল। রুমে ঢুকতেই কেউ শিয়ামের মুখে পানি মারলো। সিগারেট নিভে গেছে, সেই সাথে শিয়ামের মাথা সহ শরীর ভিজে গেছে। রাগে ওর মাথায় আগুন জ্বলতে লাগলো, কিন্তু ঠান্ডায় কাঁপছিল, কারণ শরীর ভেজা। তাকালো দেখার জন্য যে কে এই মহামানব, যে স্নান করালো ওকে। যাকে দেখতে পেল শিয়াম তার জন্য মোটেও প্রস্তুত ছিল না, কারণ এইটা সেই মেয়ে যাকে শিয়াম কলেজে জ্বালাতন করেছে। এই মেয়ে তো তুমি এখানে কেন? বাসা চিনলে কিভাবে? চিনবো কেন? এটা আমারও বাড়ি, কারণ আমি তোমার বউ। মজা করছো? আমি নিশ্চিত পাগল হয়ে গেছি। সব জায়গাতে তোমাকে দেখছি। তোমার বিশ্বাস হচ্ছে না তাই তো? আমাকে টাচ করে দেখো। দুর্বল। মদ গাঁজা জীবনে ছুঁয়ে দেখলাম না, আর নেশা হয়ে গেল আমার। এই জীবন নিয়ে কোথায় যাব? এই মেয়ে, সরি, তুমি তো আমার বউ। আমি তোমার একমাত্র বউ। আমি ঘুমাচ্ছি, তুমিও ঘুমাও। আমার মাথা ঠিক নেই, কালকে কথা হবে। আরে আজকে আমাদের ফুল সজ্জা। আমি ঘুমালাম, আমার ঘুম পাচ্ছে। সকালে শিয়াম ঘুম থেকে উঠতেই বিছানায় ওর পাশে রাহিকে দেখতে পেয়ে দিল এক চিৎকার। কি হলো, চিৎকার করছো কেন এইভাবে? ভূত দেখলে নাকি সকাল সকাল? তো তুমি এখানে, আমার বউ কই? আমি তোমার বউ, আমি থাকবো না তো কে থাকবে? তাহলে কালকে রাতেও তুমিই ছিলে? হ্যাঁ, আমি ছিলাম। একটু পরে বাইরে যাবে শিয়াম, তাই আব্বুর কাছে টাকা চাইতে গেল। আব্বু টাকা দাও তো কিছু।
কিসের টাকা? আমার কাছে কোনো টাকা নেই। মানে এত কোটি কোটি টাকা রাতারাতি কোথায় উড়িয়ে দিলে? আমি তোমাকে আর একটা টাকাও দিতে পারবো না। যা লাগবে নিজের বউয়ের কাছে চেয়ে নাও। মানে এখন বউয়ের কাছ থেকে টাকা নেওয়া লাগবে? মানে টানে কিছু না, ওকে বলবা কেন লাগবে, ওর যদি মনে চায় দিবে, না হলে নাই। রাহি, এই রাহি, কোথায় তুমি? কি গো, কই? বলো, এইভাবে চেঁচাচ্ছ কেন? কি সমস্যা? সমস্যা টমস্যা কিছু না, আমাকে কিছু টাকা দাও। হঠাৎ টাকা লাগবে কেন তোমার? কি কিনবে? লাগবে বলেই তো চাইছি, এখন দাও। কেন লাগবে সেটা বলো, না হলে দিব না। সিগারেট শেষ, টাকা নাই। টাকা নাই, অন্য কিছু হইলে আসিও, তখন দেখা যাবে। এত কিপটা কেন তুমি? টাকা দাও না প্লিজ। দেব না, নেশা করার জন্য টাকা নাই। এটা নেশা না, জাস্ট টাইম পাস। আমাকে নিয়ে টাইম পাস করো? সিগারেট খাওয়া লাগে নাকি আবার? আমার সোনা বউ, রাতে তোমাকে খাবো, এখন টাকা দাও। এই নাও 200 টাকা, 2 দিন, আর কোনো টাকা নাই। এই টাকা তো 20 মিনিটেই শেষ। কয় মিনিটে শেষ করবা সেটা তোমার ব্যাপার। শিয়াম বাড়ি থেকে বের হয়ে নাহিদের কাছে গেল। কিরে মামা, তুই তো সারা জীবন আমাদের টাকা বিলি করিস, কিন্তু আজ আমার কাছ থেকে নিলি যে? আর বলিস না, আব্বু সব টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। টাকা নেওয়া লাগে বউয়ের কাছ থেকে, আর আমার বউ হচ্ছে রাহি। আহারে কষ্ট রে। থাক, কান্দিস না। যার কেউ নাই তার আল্লাহ আছে। তুই কি আমারে ফকির পাইছস নাকি? শালা, আমি করি দোয়া আর তুই দেখাস ভাব। আরে আরে বন্ধু, রাগ করিস না, আমার মাথা ঠিক নাই। বিকালে বাড়িতে গেল শিয়াম। খাবার খায়নি দুপুরে, তাই খেতে বসেছে, কিন্তু কেউ আসছে না, এমনকি আম্মুও না। অনেক টাকার পর রাহি এলো খাবার দিতে। এই যে মিস্টার ফাউল, আজকে এতক্ষণ কোথায় ছিলেন? খাবার নাই, যান। খাবার নাই মানে? নিয়ম মতো খাবার টাইমে আসলে খাবার পাবেন, বলে পাবেন না। এটা কি নিয়ম না কিপটামি? আমাকে কিপটা বলা, তাই না? আজকে খাবার নাই, যান। এই বলে শিয়াম রুমে গেল ঘুমাতে। শিয়াম শুয়ে আছে আর পেছন থেকে টানছে রাহি। এই প্লিজ ওঠো না, রাগ করো না, আমি তো মজা করেছি। আমার পেট ভরে গেছে, তুমিই খাও। আমি তো খাইনি, তুমি খাবে বলে। তুমি খাও, আমার ভাগেটা সহ সবটা খেয়ে নাও। আমি তোমার মতো কিপটা নই। দেখো, কিপটা বলবে না কিন্তু। 100 বার বলবো, কিপটাকে কিপটা বলবো তো কি হয়েছে? আমি কিপটা, তাই না? দেখো তাহলে। রাহি ফ্রিজ থেকে আইসক্রিম বের করে শিয়ামকে দেখিয়ে দেখিয়ে খেতে লাগলো। তারপর বাকিটা শুরুতেই শুনেছেন কি হয়েছে। রাহি শিয়ামের উপর উঠে বসলো। এই আইসক্রিমগুলো আমার উপর এসে পড়বে তো? পড়ুক, আজকে তোমাকে খাবো। আমাকে খাওয়া মানে? আমি যদি তোমাকে খেয়ে দিই তখন? মানে আমাকে খাবা মানে? শিয়াম রাহিকে নিচে রেখে রাহির ঠোঁটে লেগে থাকা আইসক্রিমগুলো কিস করে করে খেতে লাগলো। এই ছাড়ো, আইসক্রিম খাবা বক্স থেকে খাও, আমার ঠোঁট থেকে খাওয়া লাগবে? এই যা, তোমার পেটের উপর কতগুলো আইসক্রিম পড়ে গেল। এই একদম না, তোমাকে খেতে হবে না। আরে সুরসুরি লাগছে, ছাড়ো। এখন আপনারা যার যার বাসায় যান, বিবাহিতরা আইসক্রিম খান আর অবিবাহিতরা নিজের আঙ্গুল। অফিস থেকে বাসায় এসে দেখি দরজা ভিতর থেকে লাগানো। দরজার সামনে দেখি 2 জোড়া জুতা। তার মানে সাদিয়া তার বান্ধবীর বিয়ে থেকে চলে এসেছে। আমাকে তো বলেনি, আর বলবে বা কি করে? আমাকে তো কোনো সময় স্বামী হিসেবে মেনে নিতে পারবে না বলেছে। তো যাই, তখন আমি কলিং বেলে চাপ দিলাম, কিন্তু সাদিয়া দরজা খুলল না। তারপর আমার কাছে একটা চাবি দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে আমার রুমের সামনে গেলাম। গিয়ে যেটা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখলাম দরজার সামনে গিয়ে দরজা একটু ফাঁক করে ভিতরে তাকিয়ে দেখি সাদিয়া একটা ছেলের সাথে দেহের চাহিদা মেটাতে ব্যস্ত। তখন আমি বললাম, বাহ বাহ সাদিয়া, এই ছিল তোমার বান্ধবীর বিয়ে? তুমি বলেছিলে তোমার বান্ধবীর বিয়েতে যাবে, কিন্তু তুমি বাসায় বয়ফ্রেন্ড নিয়ে এসে দেহের চাহিদা মেটাতে ব্যস্ত হয়ে গেলে। আমাকে দেখে তাড়াতাড়ি জামা কাপড় ঠিক করে আমার সামনে এসে বলল, তুই আজকে এত তাড়াতাড়ি বাসায় চলে আসলি? আশ্চর্য, ভালোই হয়েছে। তোর মতো ছোট লোকের সাথে আমি সংসার করব তুই ভাবলি কি করে? একে দেখ, আমার বয়ফ্রেন্ড তোর মতো ফকির না, তার আছে অনেক টাকা, বাড়ি গাড়ি সব আছে। টাকা থাকলে কি ভালোবাসা হয়? টাকা পয়সা না থাকলে কি ভালোবাসা হয় না? টাকা থাকলে ভালোবাসা হয়। তোর মতো একটা এতিমকে বিয়ে করে আমার জীবন শেষ হয়ে গেছে। তোকে আমি ডিভোর্স দিয়ে রনিকে বিয়ে করব। এ তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে।
তোর মতো ছোট লোকের সাথে আমি সংসার করতে পারবো না। আমি এখনই আমার বাসায় চলে যাব। আর কোনো কথা না বলে রনির সাথে জামা কাপড় নিয়ে বের হয়ে গেল। এবার আমার পরিচয় দিয়ে দেই। আমাকে তো সবাই চিনেন, তারপরে বলি আমি রাসেল, বাড়ি লক্ষ্মীপুর। একটা রোড দুর্ঘটনায় আমার বাবা মা মারা যায়, তারপর ঢাকায় চলে আসি। এসে একটা অফিসে চাকরি নেই, প্রায় 6 মাস হলো চাকরি করি। আমার কাজ দেখে বস অনেক খুশি হয়, তাই একদিন বস তার কেবিনে ডাকে, চলুন পিছন থেকে ঘুরে আসি। আমি বসের কেবিনের সামনে এসে বাহির থেকে বললাম, আসতে পারি স্যার? আসো। তোমাকে কত করে বললাম আমাকে স্যার বলে ডাকবে না, আঙ্কেল বলে ডাকবে। আর আমার কেবিনে আসতে তোমার অনুমতি লাগবে না। এক কথা বারবার বলতে ভালো লাগে না। ঠিক আছে আঙ্কেল, এখন থেকে আঙ্কেল এবং অনুমতি ছাড়া আসবো। কথাটা যেন মনে থাকে। বসো। মনে থাকবে। তো আমাকে কেন ডেকেছেন? তোমাকে আমি একটা কথা বলবো, তুমি রাখবে? আরে কি করছেন আঙ্কেল, আমি আপনার ছেলের মতো, আপনি আমাকে নির্ভয় বলতে পারেন। তুমি আমার মেয়েকে বিয়ে করো, তুমি যা চাইবে আমি তাই দিব। প্লিজ তুমি না করো না। আঙ্কেল, এ আপনি কি বলছেন? এটা ঠিক নয়। কোথায় আপনি আর কোথায় আমি, এটা হতে পারে না। তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো। প্লিজ রাসেল, তুমি রাজি হয়ে যাও। কিন্তু আঙ্কেল, আমার মতো একটা এতিমকে বিয়ে করতে আপনার মেয়ে রাজি হবে? আপনার মেয়েরও তো মতামতের দরকার আছে। উনি কি রাজি হবে আমাকে বিয়ে করতে? ওটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমার মেয়ে আমার কথা কোনো সময় ফেলে নাই, আর ফেলবেও না। তুমি রাজি কিনা সেটা বলো। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। অনেক খুশি হলাম বাবা। আগামী শুক্রবার তোমার বিয়ে। বিয়ের কয়দিন পর তোমাদের দুজনকে আমার অফিসের কাছে একটা বাসা আছে, ওইটাই তোমরা দুজন থাকবে। না আঙ্কেল, আমি আপনার দেওয়া বাসায় থাকতে পারবো না। আমি নিজে বাসা ভাড়া করে থাকবো। আমি যেমনভাবে চলি তাকেও তেমনভাবে চলতে হবে। আচ্ছা ঠিক আছে, তোমার কথাই হবে। আর আজকে থেকে আমাকে বাবা বলে ডাকবে। আচ্ছা ঠিক আছে, বাবা বলে ডাকবো। ওকে, এখন তুমি আসতে পারো। আমি সব কিছু ঠিক করে গুছিয়ে নিই। ওকে, তাহলে আমি এখন আসি। হুম। তারপর বসের কেবিন থেকে বেরিয়ে এসে নিজের কেবিনে এসে কাজ করতে লাগলাম। দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। বিয়েটা ভালোভাবে হয়ে গেল, খাওয়া দাওয়া করলাম। এখন বিদায় নেওয়ার পালা। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করলাম, মেয়েরা বিদায়ের সময় অনেক কান্নাকাটি করে, কিন্তু সাদিয়াকে দেখলাম কোনো কান্না করছে না। ও, আপনাদের তো একটা কথা বলা হয়নি। শ্বশুর আব্বা বলেছে সাদিয়া রাজি, কিন্তু বিয়ের পরে আমার সাথে থাকবে। তো যাই হোক, সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে গিয়ে বসলাম। 30 মিনিট পর বাসায় চলে আসলাম। দরজার সামনে এসে দেখি রাফি, আমার বন্ধু, একসাথে অফিসে কাজ করি, দাঁড়িয়ে আছে। আমাদের সামনে এসে দাঁড়িয়ে বলল, কেমন আছেন ভাবি? জি ভালো আছি। আচ্ছা ঠিক আছে, ভিতরে আসেন। আসল কথা, আমি রাফিকে বাসার চাবি দিয়ে বললাম ফুল দিয়ে রুমটা সাজানোর জন্য। তাই সে বিয়ে বাড়ি থেকে বেরিয়ে বাজারে গিয়ে ফুল নিয়ে এসে রুম সাজিয়ে দিল। তো যাই হোক, আমরা ভিতরে ঢুকলাম আর সাদিয়ার সাথে 2টা মেয়ে আসলো। মেয়ে দুটো সাদিয়াকে রুমে নিয়ে গেল আর আমি ফ্রেশ হয়ে বাসার ছাদে চলে গেলাম। তখন রাফি ছাদে আসলো, আমাকে বলল, আরে স্যার, আপনি এখানে বসে আছেন কেন? ওই, তুই কাকে স্যার বলছিস? কেন আপনাকে? আমি তোর স্যার হলাম কিভাবে? কেন, আপনি আমাদের বসের মেয়ের জামাই, সেই হিসেবে স্যার তো হবেন। ওই হারামি, আমি আগে যেমন ছিলাম তোর কাছে এখনো ঠিক তেমনই আছি। আর যদি কোনো সময় আমাকে স্যার বলে ডাকিস, ওই দিন তোর একদিন কি আমার যে কয়দিন লাগে। আচ্ছা ঠিক আছে, আর বলবো না। এখন চলো ভাবি, একা রুমে বসে আছে। আমার না অনেক ভয় করছে। ভয় পেলে চলবে না, বিড়ালটা ঠিক মতো মারতে হবে। যা হারামি। তারপর দুজনে ছাদ থেকে নেমে বাসর ঘরের সামনে চলে আসলাম। এসে দেখি ওই মেয়ে দুটো বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছে। আমাকে বলল 5,000 না হলে নাকি ঢুকতে দিবে না। অনেক কষ্টে 2,000 দিয়ে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে এমন কিছু দেখব আমি আশা করিনি। আমাকে দেখে বলল, তুই রুমে কেন আসলি? এটা তুমি কি বলছো? আজকে আমাদের বাসর রাত, তো বাসর রাতে কই থাকবো? তুই ভাবলি কি করে আমি তোর মতো ছোট লোকের সাথে বাসর করব? এটা তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। আমি তোকে কোনোদিনও স্বামী হিসেবে মেনে নিব না। আর আমি একজনকে ভালোবাসি, তোকে ডিভোর্স দিয়ে আমি রনিকে বিয়ে করব। তাহলে তুমি এই বিয়েতে রাজি হলে কেন? আমি বাবার কথায় কোনো সময় অবাধ্য হইনি, এই কারণে রাজি হয়ে গেলাম। তাহলে আমার জীবন নিয়ে ছিনিমিনি খেললে কেন? তুই কি মনে করেছিস আমি কিছুই বুঝি না? তুই আমাকে বিয়ে করেছিলি আমাদের টাকার লোভে।
বড়লোকের মেয়ে বিয়ে করে কোটিপতি হওয়ার চিন্তা করেছিস, আমি বেঁচে থাকতে কোনোদিনও হবে না। আমি এই বিয়েতে রাজি হই নাই, তোমার বাবা আমাকে জোর করে রাজি করিয়েছেন। আমি এত কিছু বুঝি না, আমি তোর সঙ্গে সংসার করব না। আমি 7 দিনের ভেতর তোকে ডিভোর্স দিয়ে আমি রনিকে বিয়ে করব। তুমি যা কিছু বলছো ভেবে বলছো তো? আমি যা কিছু বলেছি ভেবে বলেছি। যা, রুম থেকে বেরিয়ে যা, আমি এখন ঘুমাবো। বাহিরে গেলে লোকে খারাপ ভাববে, তুমি বরং খাটে ঘুমাও, আমি সোফায় ঘুমাই। কিছুক্ষণ চিন্তা করে বলল, ঠিক আছে, আর আমার ধারে কাছেও আসবি না। আমি আর কোনো কথা না বলে সোফায় ঘুমিয়ে গেলাম। এভাবে 4 দিন চলে গেল। সাদিয়া প্রতিদিন রনির সাথে দেখা করতে যায়, আবার অনেক রাতে বাসায় ফিরে। 5 দিনের দিন আমি অফিসে যেতেছিলাম, তখন সাদিয়া আমাকে বলল আজকে নাকি তার বান্ধবীর বিয়েতে যাবে। আমি কোনো কিছু না বলে অফিসে চলে এলাম। তারপর শ্বশুর আব্বা মানে আমার বস বলল আরও কিছুদিন পরে আসতে। আমি কাজ করতে চেয়েছিলাম, কিন্তু শ্বশুর আমাকে জোর করে বাসায় পাঠিয়ে দিল। বাসায় গিয়ে কি হলো আপনারা তো সব জানেন। বর্তমানে সাদিয়াকে প্রথম থেকে ভালোবেসে ফেলি। আমি মনে করেছিলাম তাকে ভালোবেসে আপন করে নিব, কিন্তু সে যে এমন কিছু করবে আমি কল্পনা করতে পারিনি। এখন তার প্রতি আমার কোনো ভালোবাসা নেই, আছে শুধু বুক ভরা ঘৃণা। আমি তাকে ডিভোর্স দিয়ে এখানে আর থাকবো না। তো যাই হোক, ফ্রেশ হয়ে হালকা পাতলা কিছু খেয়ে বিছানায় এসে বসলাম। হঠাৎ ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি শ্বশুর আব্বা ফোন দিয়েছে। আমি ফোন ধরে সালাম দিলাম। তখন শ্বশুর আমাকে বলল, তুমি এখন কোথায় আসো? জি আব্বু, বাসায়। কেন? তুমি এখনই আমার বাসায় আসো। ঠিক আছে বলে একটা জামা গায়ে দিয়ে বাহিরে এসে সিএনজি নিয়ে 30 মিনিটে শ্বশুর বাড়ি চলে গেলাম। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দিলাম। কাজের মেয়ে দরজা খুলে দিল। আমি ভিতরে গিয়ে দেখি সাদিয়া কান্না করছে, তার মাকে জড়িয়ে ধরে। আমাকে শ্বশুর দেখে বলল, রাসেল, আমি এটা কি শুনলাম? কি শুনলেন আব্বু? তুমি নাকি আমার মেয়ের কাছে প্রতিদিন টাকা চাও, প্রতিদিন নেশা করে বাসায় ফিরে আমার মেয়েকে মারধর করো। আরে আমার যা কিছু আছে সব কিছুই তো তোমাদের দুজনের। তোমার টাকা লাগবে আমাকে বলতে, আমি তোমাকে দিতাম। আব্বু আপনি বিশ্বাস করেন? ঠাস করে 2টা থাপ্পড় দিয়ে বলল, কোনটা বিশ্বাস করব? তুই আমার মেয়ের গায়ে হাত তুলেছিস। আমার মেয়ের শরীরের দিকে তাকা। যে মেয়েকে আজ পর্যন্ত একটা আঘাত করিনি, তুই তার গায়ে হাত তুললি। তোকে আমি অনেক বিশ্বাস করে আমার মেয়েকে তোর হাতে তুলে দিয়েছিলাম, কিন্তু তুই আর সেই বিশ্বাস রাখতে পারলি না। তুই এখনই আমার বাসা থেকে বেরিয়ে যা, সময় হলে ডিভোর্স লেটার পেয়ে যাবি। আমি নীরবে চোখের পানি ফেলতে লাগলাম। আচ্ছা আমি চলে যাচ্ছি, তবে যাওয়ার আগে একটি কথা বলে যাই। আমি জানি আপনি আপনার মেয়ের কথা শুনে এতগুলো কথা বললেন, আপনি সত্যটা না জেনে আমার গায়ে হাত তুললেন। তবে একটা কথা শুনে রাখুন, আপনি যেদিন সত্যটা জানবেন তখন আপনি অনেক বড় ভুল করবেন, তখন আমাকে আর খুঁজেও পাবেন না। আসি, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। কথাগুলো বলে শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে আমার বাসায় চলে আসলাম। 5 বছর পর এখন আমি কোটি টাকার মালিক। আমার এখন বাড়ি গাড়ি সব আছে। বাংলাদেশের টপ বিজনেসম্যানদের মধ্যে আমি একজন। তো চলুন, 5 বছর আগে আমি ওই দিন শ্বশুর বাড়ি থেকে আমার বাসায় এসে আমার জামা কাপড় নিয়ে আমার কিছু জমানো টাকা নিয়ে সিলেটে চলে যাই। তখন সেখানে ছোট্ট একটা ব্যবসা ধরি। আস্তে আস্তে আমার ব্যবসা বড় হতে থাকে। একসময় আমি বাংলাদেশের টপ বিজনেসদের একজন হই। তাই তো যাই হোক, এখন বর্তমানে আসি। আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটা নীল কোট, নীল রঙের জিন্স প্যান্ট সব কিছু ম্যাচ করে গায়ে দিয়ে বাইরে আসি। তখন ড্রাইভার গাড়ির দরজা খুলে দিল। আমি গাড়িতে গিয়ে বসলাম। ও, আপনাদের তো বলা হয় নাই, আমি এখন আমার অফিসের ম্যানেজারের মেয়ের বিয়েতে যাইতেছি। 30 মিনিট পর ম্যানেজারের বাসার সামনে চলে আসলাম। ম্যানেজার এসে আমাকে ভিতরে নিয়ে গেল। ও একটা কথা, ম্যানেজারের মেয়ের বিয়ের সব খরচ আমার। বিয়ে বাড়িতে অনেক মেহমান এসেছে। আমি বসে কোক খেতে লাগলাম। হঠাৎ একটা লোক আমার সাথে ধাক্কা লাগলো। আমার হাতে যে কোক ছিল সব আমার গায়ে পড়ে গেল। তখন লোকটি বলল, সরি স্যার, আমি দেখতে পাই নাই, আমাকে মাফ করে দিন। ইটস ওকে, কোনো সমস্যা নেই, তুমি যেতে পারো। লোকটি আর কোনো কথা না বলে চলে গেল। আমাকে ম্যানেজার একটা রুম দেখিয়ে দিল ফ্রেশ হওয়ার জন্য। তাই আমি দাঁড়িয়ে না থেকে রুমে ঢুকে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাইরে আসতেই একটা মেয়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। তখন আমি তার দিকে খেয়াল করে দেখি এটা তো সাদিয়া। আমি ঠাস করে 2টা থাপ্পড় মেরে দিয়ে বলতে লাগলাম, এই মেয়ে তুমি কে, আর আমাকে জড়িয়ে ধরলেন কেন? প্লিজ রাসেল, আমি না বুঝে অনেক অন্যায় করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও।
ক্ষমা তোর মতো মেয়েকে আমি কোনোদিনও ক্ষমা করব না। তোর মতো একটা চরিত্রহীন মেয়েকে আমি রাসেল মাফ করব না। আর তোমার রনির কি হয়েছে? ওকে তো দেখি না। ওই আমার সাথে প্রতারণা করছে। ও আমাকে ভালোবাসেনি, সে ভালোবাসে আমার দেহ এবং আমার টাকাকে। আমি তোমার সত্যিকারের ভালোবাসা বুঝতে পারি নাই। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে আবার আপন করে নাও। আমার হাত ধরে আমি তার থেকে হাত ছাড়িয়ে বলতে লাগলাম, যেই মেয়ে বাসরাতে স্বামীকে বলতে পারে ডিভোর্স দেওয়ার জন্যে, যেই মেয়ে বিয়ের পর অন্য একটা ছেলের সাথে ভালোবাসার জন্য দেহের চাহিদা মেটাতে পারে, সে কোনো সময় কাউকে ভালোবাসতে পারে না। তোর মতো চরিত্রহীনা মেয়েকে মেনে নিতে আমি পারবো না। এবার দেখ, তুই আমার সাথে প্রতারণা করেছিস, আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছিস। এখন দেখ আল্লাহ তোর সাথে কেমন করছে। আমি আর কোনো কথা না বলে বিয়ের প্যান্ডেলের সামনে চলে আসলাম। সব ঠিকঠাকভাবে শেষে আমি বাসায় চলে আসলাম। এখন আমি বাসর ঘরে। বিয়ে বাড়িতে মেয়েটা আমাকে দেখে পছন্দ করে, তারপর তার বাবাকে পটায় আমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে। তখন তিনি আমাকে তার মেয়ের ছবি দেখায়। আমি তার ছবি দেখে পছন্দ করি। পরের দিন তারিখ ঠিক করে আমাদের বিয়ে হয়। তো যাই হোক, বাসর ঘরে ঢুকে দেখি বউ অনেক বড় একটা ঘোমটা দিয়ে খাটে বসে আছে। আমাকে দেখে খাট থেকে নেমে আমার পা ধরে সালাম করতে গেলে আমি তাকে উঠিয়ে বুকে জড়িয়ে নেই। তারপর দুজনে 2 রাকাত নফল নামাজ আদায় করে খাটে বসি। তখন আমি তাকে বললাম, তুমি আমার কাছে কি চাও? তুমি যা চাইবে আমি তাই দিব। আমি আপনার কাছে কিছু চাই না, শুধু আমাকে সারা জীবন ভালোবাসতে হবে। আমি আর কিছু চাই না আপনার কাছে। আমি তোমাকে সারা জীবন ভালোবেসে যাব, কোনো দিনও কষ্ট দিব না। তারপর আমি তার ঘুমটা উঠিয়ে তার দিকে তাকিয়ে দেখি তাকে অনেক সুন্দর লাগছে। তাই আমি তার কপালে একটা চুমু দিলাম। কিন্তু সে আমাকে খাটে ফেলে আমার ওপর উঠে আমার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিল। তাই আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। আমিও তার সাথে তাল মিলিয়ে সাড়া দিতে লাগলাম। তারপর কি হলো আপনারা বুঝে নিয়েন। কেমন হলো জানাবেন। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি গল্প লিখি আমার মনের অনুভূতি থেকে, বাস্তবের সাথে মিল নেই। লাইক এবং কমেন্ট দিয়ে পাশেই থাকবেন। রিমা, তোর জামাই এত কালো কেন? তুই চাইলে তো হিরোদের মতন জামাই পাইতি, আর তুই কিনা এমন কালো ভূতকে জীবনসঙ্গী করে নিলি। তোরই বা কি দোষ? আঙ্কেল নিজেই তো এমন কালো ভূতকে তোর লাইফে জড়িয়ে দিয়েছে। শ্বশুরবাড়ি ঘুরতে এসে রিমার বান্ধবী নিতুর কাছ থেকে এরকম অপমানজনক কথাগুলো শুনে ও না শোনার ভান করে রিমা ও নিতুকে পাশ কাটিয়ে রুমে চলে যায়। কথাগুলো শুনে একটু খারাপই লাগছিল যে চেহারা রং একটু কালো বলে এরকম অসম্মান হতে হলো। রিমা তো নিতুকে কিছু একটা বলে থামাতে পারত, কিন্তু ও তা করল না। মন খারাপ নিয়ে বিছানায় বসে ফোন ঘাঁটতে লাগলাম। শ্বশুর শাশুড়ি মা তারা আমাকে দেখে হাসি মুখে মত বিনিময় করলেন, কিন্তু রিমা আমাকে দেখে মন ভার করে আছে। হয়তো আমার এখানে আসাতে ও খুশি হয়নি। রিমা ফুলসজ্জার রাতেই আমাকে সাফ সাফ বলে দিয়েছে, আমার কাছে কখনো স্বামীর অধিকার দেখাতে আসবেন না। স্বামী হিসেবে আপনাকে আমার একদম পছন্দ হয়নি। ফুলসজ্জার রাতে সদ্য বিয়ে করা স্ত্রীর কাছে কোনো হাজবেন্ড কথাটি মেনে নিতে পারবে না। কিন্তু আমি সহজেই রিমার কথাটি হজম করে হাসি মুখে বলেছিলাম, এখন পছন্দ হয়নি তো কি হয়েছে, ধীরে ধীরে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে, আপনি নিশ্চিন্ত থাকুন। রিমা ছলছল দৃষ্টিতে তাকিয়ে বলছিল, আপনি কেন আমায় বিয়ে করতে সম্মতি দিলেন? আপনি চাইলে তো কোনো কালো রঙের মেয়েকে বিয়ে করে নিতে পারতেন। মেয়ে আপনার জন্য ডিজার্ভ করে। মাঝখান থেকে আমার জীবনটাকে আপনি বরবাদ করে দিলেন। রিমার অপমানজনক কথাগুলো শুনে নিজেকে কেন জানি সংযত রাখতে পারিনি। চোখ জোড়া সেদিন ভিজে উঠেছিল। একসময় বন্ধুদের কাছে অবহেলার পাত্র হয়েছিলাম। ভেবেছিলাম বন্ধুরা আমার গায়ের কালো রং নিয়ে উপহাস করলেও যে আমার স্ত্রী হবে তার কাছে অন্তত গায়ের রং নিয়ে অসম্মানী হতে হবে না। আমার ভাবনা ফুলসজ্জার রাতে ভুল প্রমাণিত হয়ে যায়। রিমা ও অন্যদের মতো আমার চেহারা রং নিয়ে কটু কথা শোনায় এবং আমার মতো কালো রঙের স্বামী পেয়ে নিজেকে অনেক আনলাকি মনে করে। তা খুব ভালোভাবে বুঝতে পারতাম। বিয়ের 10-15 দিন হয়ে গেল, এর মধ্যে মুখ ফুটে আমার সাথে একটি কথা বলেনি। আমি নিজেই আগ বাড়িয়ে কথা বলেছি। আর এখন রিমাকে বাসায় ফিরিয়ে নিয়ে যেতে এখানে আসছি। রুমে সেই কখন থেকে বসে আছি, রিমা দেখেও পাশ কাটিয়ে অন্য রুমে চলে গেল। ভালো মন্দ জিজ্ঞেস করারও প্রয়োজন বোধ মনে করলো না। উপর দিকে একা একা বসে থাকতে থাকতে বোরিংও লাগছে। উপায় না পেয়ে রিমার ফোনে মেসেজ দিলাম, আমাকে পাশ কাটিয়ে চলছেন কেন? আমি বাঘ না ভাল্লুক যে আপনাকে খেয়ে ফেলবো? প্লিজ রুমে আসেন, একা একা টাইম পাস করতে পারছি না। 10 মিনিট পর রিমা মেসেজে রিপ্লাই দিল, আপনার সঙ্গে কথা বলার ইচ্ছা আমার নেই।
এর জন্য পাশ কাটিয়ে চলছি। আর হ্যাঁ, যদি পারেন তো একটু জলদি আমাদের বাসা থেকে চলে যাবেন। আপনার জন্য অনেকের কাছেই আমাকে কথা শুনতে হচ্ছে। রিমার দেওয়া মেসেজটি দেখে তাদের বাসায় থাকার বিন্দুমাত্র ইচ্ছাটা আর রইল না। রুম থেকে বের হয়ে দরজায় পা রাখবো, ব্যাস শাশুড়ি মা খাবার হাতে নিয়ে এসে বলল, জামাই বাবাজি কোথায় যাচ্ছ? মানে আমার একটু বাসায় ইমার্জেন্সি যেতে হবে। যতই ইমার্জেন্সি কাজ থাকুক না কেন, আজ কোনোভাবেই বাসায় যাওয়া হচ্ছে না। কাল রিমার ফুপিদের বাসায় তোমাদের যেতে হবে। ওখানে আমাদের অনেক আত্মীয় স্বজনেরা তোমাকে এখনো দেখেনি, সুতরাং কাল রিমাকে নিয়ে তোমার ফুপির বাসায় যেতে হবে। এখন খাবারগুলো খেয়ে নাও, আমি বরং রিমাকে পাঠিয়ে দিচ্ছি। শাশুড়ি এই বলে খাবারগুলো সামনে রেখে রুম ত্যাগ করলেন। আর এইদিকে আমার খারাপ লাগা বেড়েই চলছে। মনে হচ্ছে এখান থেকে বের হতে পারলেই একটু স্বস্তি পাবো। খাবার সামনে রেখে আনমনে ভাবছি, হঠাৎ রিমা এসে বলল, এই যে মিস্টার, খাবার সামনে রেখে কি ভাবছেন? খেলে খান, না খেলে চলে যান। রিমার কথা শুনে মুখে একটা শুকনো হাসি হেসে বললাম, আমি কালো বলে অবহেলা করছেন তাই না? আমার বন্ধুরাও আমাকে নিয়ে হাসি তামাশা অবহেলা করে। এখন আপনি আমার স্ত্রী হওয়া সত্ত্বেও কালো বলে অবহেলা করছেন। সবসময় কেমন জানি দূরে দূরে থাকছেন। সমস্যা নেই, আজ হোক কাল আপনি আমার কাছে থাকবেন না, সেটা আমি খুব ভালো করেই বুঝেছি। যখন আপনার ডিভোর্স লাগবে তখন আমাকে বলবেন। আর যদি আমাকে মেনে নিতে সময় লাগে সেটাও আপনার জন্য বরাদ্দ থাকবে। রিমা কিছুটা রেগে বলল, দেখুন, আজ হোক বা কাল হোক, ডিভোর্স তো আমার লাগবে। আর ফুলসজ্জার রাতেই তো বলছি আপনাকে আমার স্বামী হিসেবে পছন্দ না। বাবা মার কথার চাপে পড়ে বিয়েতে মত দিতে বাধ্য হয়েছি। যাই হোক, এখন এসব কথা বলে লাভ নেই। আপনি আপনার মতো থাকেন আর আমি আমার মতো। আর হ্যাঁ, আমাকে ডাকাডাকি করবেন না। রিমা এই বলে রুম ত্যাগ করলো। আজ নিজের কালো রঙের চেহারা নিয়ে নিজেকে অনেক ছোট বলে মনে হচ্ছে। আজ যদি কোনো কালো রঙের মেয়েকে বিয়ে করতাম তাহলে হয়তো আমাকে এতটা অসম্মানের মুখে পড়তে হইতো না। বাবা যদি আমার কথা শুনে কালো মেয়েকে আমার লাইফ পার্টনার করে দিত তাহলে হয়তো আমার ম্যারিড লাইফ সুখের হতো। বাবা মাকেই বা কী দোষ দিব? তাদেরও অনেক শখ। ছেলে কালো হয়েছে তো কী হয়েছে, বৌমাকে তো সুন্দরী চাই। ব্যাস, বাবা মার পছন্দের সুন্দরী মেয়েকে লাইফ পার্টনার করে দিল ঠিকই, কিন্তু এখন তার কাছে নিজের কালো রঙের চেহারা নিয়ে অসম্মানের মুখে পড়তে হচ্ছে। তা আমার অভিভাবকরা বুঝতে পারছেন না। রিমা বাইরে সবার সামনে এমন রিয়াক্ট করে কথা বলে মনে হয় আমরা হ্যাপি কাপল। সত্যিকারে আমরা কেউ হ্যাপি না। তো সারাদিন ফোনে টাইম পাস করে একা একা সময় কাটিয়ে দিতে হলো। রাতে কোনোভাবেই শ্বশুর বাড়িতে থাকতে ইচ্ছে করছে না, তবুও থাকতে হচ্ছে। রিমা ঘুমানোর জন্য বিছানার মাঝখানে একটা কোলবালিশ রেখে ঘুমিয়ে পড়ল। তার পাশে যে আমি আছি সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। আগ বাড়িয়ে বললাম, রিমা আপনি ঘুমিয়েছেন? রিমা বিরক্ত হয়ে বলল, আপনার সমস্যা কি? দেখছেন না ঘুমানোর জন্য চোখ বুজে আছি, তারপরও কেন ডাকছেন? রিমার এরকম বিরক্তময় চেহারা দেখে বললাম, না কিছু না, ঘুমিয়ে পড়েন। রাতের ঘুমটাও এমনি এমনি কেটে যায়। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করার পর শাশুড়ি বললেন, বাবা রেডি হয়ে নাও, তোমাদের ফুপির বাসায় এখন যেতে হবে। শাশুড়ি মার কথা মতো রিমাকে ফুপিদের বাসায় নিয়ে যায়। তো রিমার ফুপি আমাকে দেখে মুখ কালো করে ফেলেন। তার দিকে একবার লক্ষ্য করতেই বুঝে গেলাম যে তার ভাতিজির হাজবেন্ড হিসেবে আমাকে একদম পছন্দ হয়নি। ফুপি যদিও আমাকে কিছু বলেনি, কিন্তু তার মেয়ে রিদিতা মুখ ফসকে রিমার উদ্দেশ্যে যা বলল তা শুনে লজ্জায় আর অপমানে মাথা নিচু করে রইলাম। ফুপি মানবতার খাতিরে রিদিতাকে ধমক দিয়ে বললেন, আপু, দুনিয়াতে কি আর কোনো ছেলে আসছিল না দেখে শুনে এই রকম কালো ভূতকে জীবনসঙ্গী করে নিলে? রিদিতার এ কথা শুনে রিমা মাথা নিচু করে নিল। উপর দিকে রিদিতার কথায় অপমান আর লজ্জায় মাথা নিচু করে রইলাম। এর আগে আমাকে এতটা অসম্মানের মুখে পড়তে হয়নি যতটা এখন হচ্ছি। মনে হচ্ছে এখনই যদি রিয়ার ফুপির বাসা থেকে বের হয়ে যেতে পারতাম তাহলে মনে হয় কিছুটা স্বস্তি পেতাম। রিমার ফুপি আমার অপমানিত চেহারা দেখে মানবতার খাতিরে রিদিতাকে ধমক দিয়ে বলল, এই মেয়ে, থাপ্পড় মেরে কিন্তু দাঁতগুলো ফেলে দেব, বেয়াদব মেয়ে একটা, যাও এখান থেকে। ফুপি রাগান্বিত কথা শুনে রিদিতা মাথা নিচু করে ফেলে, চলে গেল। তারপর ফুপি মিষ্টি একটা হাসি দিয়ে আমার উদ্দেশ্যে বলল, বাবা তুমি কিছু মনে করো না, ও আসলে একটু পাগলি টাইপের মেয়ে, কখন কি মুখ ফুসকে বলে ফেলে তাও নিজেও জানে না। ফুপির কথায় নিজেকে স্বাভাবিক রেখে মন খারাপ থাকার পরেও হাসি মুখে বললাম, না না, আমি কিছু মনে করিনি। ও তো আমার সঙ্গে দুষ্টমি ফাইজলামি করতেই পারে, এটাই স্বাভাবিক বিষয়। হ্যাঁ তাই ভালো, আমি তো ভেবেছিলাম তুমি রিদিতার কথা শুনে মন খারাপ করে ফেলেছো। যাই হোক,
এখন একটু রুমে গিয়ে বিশ্রাম নাও। এই রিমা, জামাই বাবাজিকে রুমে নিয়ে যা। জি ফুপি। ফুপির কথা মতো রিমা আমাকে রুমে নিয়ে যায়। বিছানায় বসে পড়লাম। রিমা আমার দিকে বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে কিছুক্ষণ পর রাগান্বিত হয়ে বলল, শুধুমাত্র আপনার জন্য আমাকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে এতটা অপমানিত হতে হচ্ছে। আজ ফুপির বাসায় এসেও ছোট বোনটার কাছে অপমানিত হতে হলো। শুধুমাত্র আপনার জন্য আমার লাইফটা এখন নরকে পরিণত হয়েছে। প্রতিবেশী আর বন্ধু বান্ধবদের কথা শুনতে শুনতে কানটাই আমার এখন ছালাপালা হয়েছে। স্বামী হিসাবে আপনাকে মেনে নেওয়া সম্ভবই না। আপনি বরং আমাকে ডিভোর্স দিয়ে দিন প্লিজ। আমার পছন্দ অপছন্দের কোনো মূল্য বাবা মার কাছে নেই। তারা শুধু আপনার অর্থ সম্পদ দেখেই বিয়ে দিল, কিন্তু আমারও যে একটা পছন্দের ব্যাপার আছে, তারা সেটা কোনো মূল্যায়ন করলো না। রিমা এ বলে চোখের জল ছেড়ে দিল। ওর চোখের জল দেখে বুঝতে পারলাম যে কালো জামাই পেয়ে নিজের জীবনকে এখন সে নরক ভাবতে শুরু করেছে। অথচ আমাকে যে প্রতিনিয়ত কালো বলে অসম্মান, অপমান, অপদস্থ রিমার রিলেটিভরা যে করেছে, সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। রিমার সামনে তারা আমাকে কালো বলে কটু কথা বলে, তবুও কোনো প্রতিবাদ করে না। উল্টো আজ আমাকে বলছে যে আপনার জন্য আমাকে শুধু শুধু অপমানিত হতে হচ্ছে। নিজের কালো চেহারার জন্য নিজেকে আজ অনেক ছোট বলে মনে হচ্ছে। রিমাকে যদি বিয়েটা না করতাম তাহলে হয়তো এতটা অপমান আর কষ্টের মাঝে পড়তে হতো না। নিজের কষ্টের মাঝে থাকার পরেও হাসি মুখে বললাম, রিমা আপনি কান্না করছেন কেন? আপনি তো ফুলসজ্জার রাতেই আমাকে বলেছেন স্বামী হিসেবে আমাকে আপনার পছন্দ হয়নি। আবার এটাই বলছেন যে স্বামী অধিকার নিয়ে যেন আপনাকে স্পর্শ না করি। আমাদের বিয়ের আজ প্রায় 15-16 দিন হয়ে গেল। কই, আপনার কথা অমান্য করে তো কখনো আপনার হাতটিও ধরিনি। যদিও আমার সম্পূর্ণ অধিকার আছে, তারপরও আপনার হাতটি ভালোবেসে স্পর্শ করতে পারিনি। আমি আপনাকে আপনার মতো থাকতে দিয়েছি, কোনো প্রকার অধিকার খাটাইনি। এতটা ছাড় দেওয়ার পরেও আজ নিজের জীবনকে নরক ভাবছেন। বিয়ের আগে আপনার ফটো দেখে বাবাকে আমি ডাইরেক্টলি না বলে দেই যে সুন্দরী মেয়েকে নিজের বউ বানানো কোনো প্রয়োজন নেই। আমি যেমন কালো, তেমনি কালো রঙের কোনো মেয়েকে বিয়ে করব। কালো মেয়েই আমার জন্য উপযুক্ত হবে। সেদিন আমার কথা বাবা শুনেননি। সে আপনাকে আমার স্ত্রী হিসেবে সিলেক্ট করেছে। প্রকৃতপক্ষে আপনাকে আমার স্ত্রী বানাতে চাইনি। আমি জানতাম আমাকে দেখলে আপনার পছন্দ হবে না, উল্টো অবহেলা করবেন। এখন ঠিক তাই হচ্ছে। যাই হোক, এখন আপনি কি আমার কাছ থেকে ডিভোর্স চান? রিমা এ কথা শুনে আমার দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে মাথা নিচু করে আস্তে করে বলল, হ্যাঁ, আমি ডিভোর্স চাই। রিমার ডিভোর্স চাওয়ার কথাটি শুনে বুকের বাঁ পাশে কেমন জানি দুমড়ে মুচড়ে উঠল। নিজের অজান্তেই চোখ জোড়া ভিজে উঠল। কোনোভাবে নিজের অশ্রুগুলো আড়াল করে শুকনো হাসি হেসে বললাম, ওকে, আপনি যেহেতু ডিভোর্স চাচ্ছেন তো আপনাকে ডিভোর্স দিব। তার জন্য আমাকে কিছুদিন সময় দিন। রিমা মাথা নিচু করে বলল, ওকে। সেদিন আর রিমার ফুপির বাসায় থাকা হলো না। রিমাকে ওর ফুপির বাসায় রেখে আমার বাসায় চলে আসি। ডিভোর্স চাওয়ার কথাটি শুনে সেখানে আর মন টিকছিল না। 2-3 দিন এমনই কেটে গেল। এর মধ্যে রিমার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করলাম না। মা কিছুটা আন্দাজ করতে পেরেছে যে আমাদের স্বামী স্ত্রী সম্পর্কের মাঝে কোনো এক ঝামেলার সৃষ্টি হয়েছে। তো মা আমাকে না বলে রিমাকে আমাদের বাসায় আবার ফিরিয়ে নিয়ে আসে। রিমাকে হঠাৎ বাসায় দেখে খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম রিমা সব কিছু ভুলে গিয়ে আমাকে হয়তো মেনে নিয়েছে, এর জন্য বাসায় ফিরে আসছে। খুশি মনে নিজের রুমে গিয়ে লক্ষ্য করি রিমা জানালার গ্রিল ধরে উদাসীন হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। পিছনের দিক থেকে বললাম, রিমা কেমন আছেন? রিমা আমার দিকে একবার তাকিয়ে আবার মুখ ফিরিয়ে নিল। আমার সঙ্গে কথা বলার প্রয়োজন বোধ মনে করল না। রিমার আচরণে মনটা পুনরায় আবার খারাপ হয়ে গেল। হাসি উজ্জ্বল চেহারাটা আবার মলিন পরিণত হয়ে যায়। রুম থেকে বের হবো, পিছন দিক থেকে রিমা বলে উঠল, ডিভোর্সের বিষয়ে কি ভাবলেন? আচমকাই ডিভোর্সের কথাটা শুনে কিছুটা আটকে উঠি। নিজের মনকে শান্ত রেখে কিছুক্ষণ চুপ থাকার পর বললাম, চিন্তা করেন না, আমি যখন আপনাকে ডিভোর্স দিতে চাইছি তো অবশ্যই দিব। এ বলে রুম ত্যাগ করলাম। সারাদিন নিজেকে ব্যস্ততার মাঝে রেখে রাতে বাসায় ফিরলাম। সবাই ঘুমিয়ে পড়লেও মা ঘুমায়নি, আমার জন্য জেগেছিল। দরজা নক করা মাত্র মা এসে দরজা খুলে দিল। রাগান্বিত হয়ে বলল, তোর কি জ্ঞান বুদ্ধি উন্নতি হবার থেকে অবনতি হচ্ছে? ঘরে নতুন বউ রেখে রাত বিরাতে এত কিসের ঘুরোঘুরি? না মা, তেমন কিছু না। অনেকদিন পর বন্ধুদের সাথে আড্ডা দিলাম তো, এর জন্য একটু লেট হয়ে গেল। আমার মিথ্যা কথা বলার ধরন শুনে মা কিছুটা আঁচ করতে পেরে বলল, আমার কেন জানি মনে হচ্ছে তুই কোনো সমস্যায় পড়েছিস, নয়তো বৌমার সঙ্গে কোনো ঝগড়াঝাটি হয়েছে। এর জন্য তোর চেহারাটা বিষণ্ণতা দেখাচ্ছে। পৃথিবীতে মা একজন যে ছেলে সমস্যায় পড়লে তার মলিন চেহারা দেখে,
অতি সহজেই সমস্যাটি উপলব্ধি করতে পারে। আমি যে বিবাহিত জীবনে রিমাকে নিয়ে ভালো নেই, মা সেটা খুব সহজেই ধরে ফেলেছে। এটাই হয়তো মায়ের অদ্ভুত এক অনুধাবন শক্তি। মা যদিও আমার বিষয়টা উপলব্ধি করতে পেরেছে, তারপরও বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য বললাম, মা কি যে বলো না, রিমার সঙ্গে আমার কেন ঝগড়া লাগতে যাবে? ও তো অনেক ভালো, যা বলি তাই শুনে, সুতরাং ঝগড়াঝাটি হবার কোনো সুযোগ নেই। মা আমার কথা শুনে কিছু একটা ভেবে বলল, তাহলে তো ভালোই। আর হ্যাঁ, টেবিলে খাবার রেডি করা আছে, খেয়ে নিস কেমন? ওকে। পেটে ক্ষুধা থাকায় আর লেট করলাম না, মায়ের কথা শুনে টেবিলে বসে পড়লাম। খাবারের পর্ব শেষ করে নিজের রুমের দিকে চাই, দরজা একটু হালকা ধাক্কা দিতেই খুলে গেল। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। ফোনের ফ্ল্যাশলাইট অন করে ইলেকট্রো ডিপ বাল্ব জ্বালিয়ে দিলাম। পুরো রুমে ঝাপসা আলোকিত হওয়ায় লক্ষ্য করলাম রিমা বিছানার মাঝখানে কোলবালিশ রেখে বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার বানিয়ে রেখেছে। ওর কাণ্ড দেখে আনমনে হেসে উঠলাম। ইলেকট্রিসিটির ডিপ বাল্বের ঝাপসা আলোয় রিমার চেহারাতে প্রতিফলিত হওয়ায় ওর রূপবতী রূপটা আরও স্পষ্ট ফুটে উঠেছে। খুব ইচ্ছা করছে স্বামীর অধিকারটা খাটিয়ে একটু ভালোবাসতে, কিন্তু ওর কঠোর নিষেধ থাকায় অদ্ভুত এক অদৃশ্য দেয়াল তৈরি হয়ে দাঁড়িয়েছে, যা আমাকে বারবার আত্মসম্মানের কথা ভাবিয়ে পিছিয়ে দিচ্ছে। বিছানায় এসে গা এলিয়ে দিতেই ইলেকট্রিসিটি লাইন চলে গেল। হঠাৎ ঝনঝনিয়ে বৃষ্টি নামবে তা আমি কল্পনাও করিনি। আচমকাই বৃষ্টি নামার কারণে কেমন জানি একটা রোমাঞ্চকর মুহূর্তের সৃষ্টি হয়েছে। নিজের অজান্তেই কোলবালি সরিয়ে কখন যে রিমার সংস্পর্শে গিয়েছি তা আমি নিজেও জানি না। কেমন জানি একটা ঘোরের মাঝে দুইজনেই পড়ে গেছি। রিমা আমাকে আটকানোর চেষ্টা করলেও পরক্ষণে আমাকে আটকাতে পারিনি। তারপর রাতে কি হয়েছে তা আমার খেয়াল নেই। ফজরের আজান শুনে ঘুমটা ভেঙে গেল। চোখ মেলে পাশে লক্ষ্য করি রিমা হাঁটু মোড়ে চাপা সুরে কান্না করছে। ওর কান্না দেখে পরক্ষণেই রাতের কথা ভেবে নিজের মাঝে অপরাধবোধ জেগে যায়। অনুশোচনায় মাথায় নিচু করে রিমার উদ্দেশ্যে বললাম, সরি, আমি আসলে। বাকি কথাটুকু রিমা আমাকে উচ্চারণ করতে দেয়নি। ও কান্না করে বলল, আপনি প্লিজ চুপ করুন। আপনি এখন আমাকে কি বলে সান্ত্বনা দিবেন তা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। পরিশেষে আমাকে ধর্ষণ করে ফেললেন। এই ধর্ষণে হয়তো আমি সমাজের চোখে ধর্ষিতা নই, কারণ আপনি যে আমার কাগজে কলমে লিখিত স্বামী। এখন আপনার মনে যা ইচ্ছা সেটাই করতে পারেন, তাই না? রিমার কান্না জড়িত কণ্ঠে কথাগুলো শুনে নিজের অপরাধবোধটা আরও দ্বিগুণ বেড়ে গেল। বাকরুদ্ধ যেন হারিয়ে ফেললাম। আমার নীরবতা দেখে রিমা বলল, কি হলো, এখন বোবা হওয়ার অভিনয় করছেন কেন? কিছু তো একটা বলুন। অপরাধী সুরে বললাম, এইটা ধর্ষণ না, তুমি ভুল ভাবছো। ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপন করলে সেটা ধর্ষণ করাই হয়, আর আপনি আমাকে ধর্ষণই করেছেন। আগে আপনাকে আমি পছন্দ করতাম না ঠিকই, কিন্তু চরিত্রহীন ভাবতাম না। আপনার কৃতকর্মের জন্য আপনি নিজেই তা প্রকাশ করলেন। আজ থেকে আপনি আমার কাছে শুধুমাত্র একজন ঘৃণিত ব্যক্তি। পৃথিবীতে সবচাইতে যদি বেশি কাউকে অপছন্দ ঘৃণা করে থাকি, সেই তালিকায় আপনিই একজন। রিমা এই বলে বালিশের মাঝে মুখ ডুবিয়ে কান্না করতে লাগলো। ওর কান্নায় অনুশোচনায় নিজেই নিজের মাঝে শেষ হয়ে যাচ্ছিলাম। কোনো কথা না বলে সকালে ছাদে চলে যায়। আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ একটা শ্বাস ছেড়ে দিয়ে আনমনে ভাবতে লাগলাম, আজ আমি যদি কালো না হয়ে হ্যান্ডসাম সুদর্শন হতাম, তাহলে হয়তো নিজের স্ত্রীর কাছে এতটা অপছন্দ কিংবা অবহেলার পাত্র হতাম না। চেহারাটা কালো রঙের হওয়ায় জীবনটা এতটা যে অসম্মান আর অবহেলার হয়ে দাঁড়াবে তা আমি কোনো দিন কল্পনাও করিনি। আনমনে এসব ভাবতে ভাবতে কখন যে দিনের আলোয় আকাশ ফর্সা হয়ে উঠেছে তা খেয়ালই করিনি। পাখিদের চেঁচামেচির শব্দ শুনে হঠাৎ ভাবনার ঘোর কেটে গেল। ছাদ থেকে নেমে রুমে গিয়ে লক্ষ্য করি রিমা উদাসীন হয়ে আয়নার সামনে বসে আছে। রুমে হঠাৎ আমাকে দেখে কিছুটা নড়ে চড়ে বসল এবং ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। দৃশ্যটি দেখে বাসায় আর মন টিকল না। সকালের খাবার না খাইয়ে বাহিরে বের হয়ে যায়। বাসায় থাকলে রিমার কান্না জড়িত চেহারা দেখলেই নিজের অপরাধ বোধ জেগে যায়। অনুশোচনায় ভুগতে হয়ে দেখি বাইকে করে দশানি ব্রিজের উদ্দেশ্যে চলে যাই। আগে যখন মন খারাপ হতো তখন দশানি ব্রিজে চলে যেতাম, আজ সেখানেই যাচ্ছি। আমাদের বাসা থেকে বেশি একটা দূরে না, মাত্র 14-15 কিলোমিটার দূরত্ব হবে আর কি। তবে এই দশানি ব্রিজে দাঁড়িয়ে হিমশীতল বাতাসে যখন জেলেদের চকরি জালেতে মাছ ধরা, ছোট বড় একটা দুইটা নৌকা নদীতে ভেসে থাকা, ছোট পোলাপানদের নদীতে লাফালাফির
মনোমুগ্ধকর দৃশ্য দেখলে মনটা অটোমেটিকলি প্রফুল্ল হয়ে যায়। আজ প্রিয় স্থানে গিয়ে কতটা ভালো লাগা কাজ করবে তা সঠিক বলতে পারছি না। মাত্র ৪৪ মিনিটে দশানি ব্রিজে চলে আসি। সকালে ঠান্ডা আবহাওয়ায় মনটা সত্যি ফুরফুরে হয়ে গেল। কিছুক্ষণ সময় এখানে ঘোরাঘুরি করার পর ঘড়ির দিকে লক্ষ্য করলাম ৯টা ৩০। সময়টা দেখে যেন পেটের ক্ষুধা নাড়া দিয়ে উঠল। তারপর বাইকটা ঘুরিয়ে বাসায় চলে আসি। মা আমাকে দেখেই বলল, কি রে, বৌমার মার সঙ্গে ঝগড়া বিবাদ করেছিস নাকি? হ্যাঁ, সে কখন থেকে খাবার খেতে বলছি, খেতেই যাচ্ছে না। না মা, তেমন কিছু না, তবে অভিমান হয়তো করেছে। তুমি বরং খাবারটা রুমে পাঠিয়ে দাও, বাকিটা আমি দেখছি। এ বলে রুমে চলে যাই। কিছুক্ষণ পর মাও খাবার নিয়ে রুমে আসে। তারপর খাবারের প্লেটটি রিমার সামনে এগিয়ে দিয়ে বললাম, কি ব্যাপার রিমা, খাবার খাচ্ছ না কেন? ও আমার কথা তোয়াক্কা না করে বলল, আমি আমার বাসায় যেতে চাই। রিমার কথা শুনে উপস্থিত মা রেগে আমার উদ্দেশ্যে বলল, কি রে, কিছুক্ষণ আগে না তুই বললি যে বৌমার সঙ্গে তোর কোনো ঝগড়া বিবাদ হয়নি? তাহলে বৌমা তার বাসায় যেতে চাচ্ছে কেন? ইয়ে মানেও কিছু না। আমার তুতলিয়ে কথা বলাতে মা বুঝে গেল যে আমাদের স্বামী স্ত্রীর পার্সোনাল ব্যাপার বলতে চাচ্ছি না। মা বুদ্ধিমত্তার মতো চোখ ইশারা করে বলল, রিমার অভিমান ভাঙিয়ে খাবারটা খাইয়ে দিস। আমিও ইশারায় বললাম, তুমি যাও, আমি আছি। ব্যাস, মা চলে গেল। তারপর রিমার সামনে গিয়ে বসে বললাম, আরে এটাই তো তোমার নিজের বাসা। প্রত্যেক মেয়ে তো তার স্বামীর বাড়ি সে নিজের মনে করে, আর তুমি এখানে 2টা দিনও থাকতে চাও না কেন? আমার এখানে ভালো লাগে না, তাই থাকতে মন চায় না। এখানে থাকতে মন চায় না কেন? আপনাকে দেখলে আমাকে কি ঘৃণা হয়। আগে তো ঘৃণা করনি, তাহলে আগে কেন যেতে চাইছো? স্বামী একটু কালো বলে এতটা অবহেলা করা কিন্তু ঠিক না, বুঝছো? আচ্ছা বাদ দাও এসব কথা, এখন খেয়ে নাও। আমি খাবো না। খাবার কি দোষ করছে? খাবারের সঙ্গে রাগ দেখাচ্ছ? রিমা প্লিজ খেয়ে নাও, তোমার জন্য আমিও এখনো খেতে পারিনি। আপনি খেয়েছেন কি না সেটা আমাকে বলে লাভ নেই। আমি খাবো না, এটাই ফাইনাল। হ্যাঁ ঠিকই বলছো, আমি খেলাম বা না খেলাম তাতে তোমার কিছুই যায় আসে না, কিন্তু আমার জন্য রাগ করে না খাইয়ে আছো, এর জন্য তো আমার খারাপ লাগছে। প্লিজ খেয়ে নাও। আমি এখানে থাকতে যদি তোমার প্রবলেম হয় তো বাইরে গেলাম, তবু খেয়ে নাও প্লিজ। এই বলে ড্রয়িং রুমে এসে সোফায় আরাম করে বসলাম। কেন জানি বাসায় ভালো লাগছে না। মনে হচ্ছে বন্ধুদের সঙ্গে যদি ট্যুরে যেতে পারতাম তাহলে মনটা হয়তো ভালো হতো। আর মনে ভাবছি, হঠাৎ নিলয় বন্ধুর ফোনে ভাবনার ঘোর কেটে গেল। কল রিসিভ করে বললাম, হ্যাঁ বন্ধু, কি খবর? এখন আগ বাড়িয়ে ফোন দিছি, এখন তো বলবি কি খবর? নিজে তো কখনো এই গরিব বন্ধুটার খবর নিলি না। সরি বন্ধু, খুব ঝামেলায় আসছিলাম, এর জন্য তোদের খোঁজ খবর নিতে পারিনি। যাই হোক, এখন কই আছিস? তোদের বংশীগঞ্জে আসছি, 2 দিন হয়েছে। আরে 2 দিন হই বক্সিগঞ্জে আইসস, আমার জানাবি না? সে যাই হোক, এখন তুই কলেজে মাঠে চলে আয়। ওকে বন্ধু, আসতাছি। বাইকে করে মাত্র 5 মিনিটে কলেজ মাঠে পৌঁছালাম। নিলয়ের সঙ্গে তানভীরও মাঠে দাঁড়িয়ে আছে। আজ 2 বছর পর হারামিগুলোরে দেখলাম, মনটা প্রফুল্ল হয়ে গেল। ফাইজলামো করে বাইকের গতি বাড়িয়ে পায়ের গোড়ে ব্রেক চেপে ধরলাম, আর ওরা এক লাফে সরে গিয়ে বলল, আরে মেরে ফেলবি নাকি? না, একটু বাজিয়ে দেখলাম কেমন লাফাতে পারিস। হ্যাঁ, তা আমরা ভালো পারি, চল রেস্টুরেন্টে বসে আড্ডা দেওয়া যাক। ওকে। তারপর রেস্টুরেন্টে গিয়ে খাবার খাওয়ার মাঝে হঠাৎ তানভীর বলে উঠল, রনি, তোর কপালটা সত্যি অনেক ভালো রে। আমার কপাল ভালো? কই, ভালোর তো কিছু জীবনে পেলাম না, আর তুই কপাল ভালো বলছিস? আরে তোর কপাল যদি ভালো নাই হইতো তাহলে কি এত সুন্দরী বউ ঘরে পাইতে বল? আর আমাদের দেখ, এত ভাব মেরে ঘোরাঘুরি করি তবু কোনো কালো মেয়ে জোটে না। কথাটি শুনে খাবার গলায় আটকে গেল। নিলয় পানির বোতল এগিয়ে বলল, দোস্ত ঠিক আছিস তো? পানি খেয়ে তারপর একটু স্থির হয়ে নিলয়ের উদ্দেশ্যে বললাম, আমার ঘরে সুন্দরী বউ আছে, এর মানে আমি খুব হ্যাপি আছি, এইটাই তো ভাবছিস নাকি? হ্যাঁ অবশ্যই, তুই সুখে আছিস। মানুষের হাসি উজ্জ্বল চেহারা দেখে সবাই ভাবে যে লোকটি মনে হয় অনেক হ্যাপি আছে, এর জন্য তার চেহারায় হাসি উজ্জ্বল দেখা যায়। লোকটির সম্পর্কে না জেনে এরকমটা ভাবা অনেক বড় একটা ভুল। 2-1বার তার জীবনের গল্প শুনে দেখ, লোকটি প্রকৃতপক্ষে হ্যাপি না, তার হাসিটা শুধু কষ্টকে চেপে রাখার একটা দেয়াল মাত্র। নিলয় আমার স্যাড মুডে কথাগুলো শুনে থতমত খেয়ে বলল, বন্ধু, এ কথা বলার উদ্দেশ্য কি? ওই তো কিছুক্ষণ আগে বললি না, কপাল গুণে সুন্দরী বউ পেয়েছি, ওইটা আসলে আমার কপাল না, বরং দুর্ভাগ্য। দোস্ত,
তোর ঘটনাটা কি একটু ক্লিয়ারলিভাবে বলবি? শোন তাহলে, তানভীর নিলয়কে শুরু থেকে এই পর্যন্ত যা ঘটনা ঘটেছে তা সংক্ষেপে বলে পরিশেষে বললাম, রিমাকে বিয়ে করে আমার লাইফটা সত্যি নরকে পরিণত হয়েছে। যদি কালো মেয়েকে বিয়ে করতাম তাহলে হয়তো আমার বিবাহিত জীবন সুখের হতো। তোরা হয়তো আমার হাসি উজ্জ্বল চেহারা দেখে আন্দাজ করছিস যে হ্যাপি আছি, বাট আমি হ্যাপি নেই। এই বলে নিলয় তানভীর থেকে কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে যায়। ওদের সঙ্গে আড্ডা দিতে ভালোই লাগছিল, কিন্তু মাঝখানে রিমার কথা উল্লেখ করে আড্ডা দিবার মন মানসিকতা খারাপ হয়ে গেল। রিমার সঙ্গে দাম্পত্য জীবন আমার অবহেলিতভাবেই কিছুদিন কেটে গেল। এর মধ্যে রিমাকে অনেকভাবেই মন জয় করার চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। আমার প্রতি ওর যে অপছন্দ ঘৃণা জমেছিল তার এক বিন্দুমাত্র কমাতে পারিনি। ও ওর জায়গায় অটুট ছিল, কখনো আমাকে বুঝতে চাইনি। তবে রিমা আমাকে সবচেয়ে বেশি অপমান অপদস্থ করেছিল। হৃদিতার বিয়ের ফাংশনে চারপাশে আত্মীয় স্বজনদের অভাব ছিল না। সব কাপলরাই একসঙ্গে বসে গল্প সল্প করছিল, আর আমি একাই সোফায় বসে ফেসবুক ঘাঁটতেছিলাম। হঠাৎ লক্ষ্য করি ওর কাজিন সবুজের সঙ্গে হেসে খেলে কথা বলছে। দেখে তো পায়ের রক্ত মাথায় উঠে গেল। নিজের রাগটাকে নিয়ন্ত্রণ রাখতে না পেরে রিমার সামনে গিয়ে বললাম, কি হাজব্যান্ড হ্যান্ডসাম দর্শন না বলে কাজিনের সঙ্গে গল্প সল্প করতে খুব মন চায়, তাই না? বাজে বকা বন্ধ করুন। তাহলে আমার সঙ্গে কথা বলতে সমস্যাটা কোথায়? আমি কার সঙ্গে কথা বলবো না বলবো তা একান্তই আমার ব্যাপার। এখানে আপনাকে ইন্টারফেস করার প্রয়োজন নেই। এক দুই কথায় বিষয়টা বড় হচ্ছে দেখে ওর হাত ধরে বললাম, রিমা চলো বাসায় ফিরে যাব। না, আমি যাব না। রিমার রাগান্বিত হওয়া দেখে আমারও রাগ দ্বিগুণ বেড়ে গেল। রেগে ওর হাতটি শক্ত করে ধরে বললাম, কথা না বাড়িয়ে বাসায় চলো, সিন ক্রিয়েট করো না। ও আমার হাতটি ঝটকানি মেরে ছাড়িয়ে রাগান্বিত হয়ে উচ্চ গলায় বলল, আমার প্রতি আপনার এত অধিকার আসে কই থেকে? আমি তো আপনাকে স্বামী বলে মানি না। আপনি কেন আমার পেছনে ছ্যাপলার মতো পড়ে থাকেন? আপনাকে আমার আগেও পছন্দ হয়নি, আর বাকি জীবনেও হবে না। নিজের চেহারাটা একবার আয়নার সামনে দাঁড়িয়ে ভালো করে দেখবেন। আপনাকে কেন যে অপছন্দ করি তার উত্তর আপনি পেয়ে যাবেন। আর হ্যাঁ, পারলে আমাকে মুক্তি দিয়ে দিন প্লিজ। রিমার এসব কথাতে চারপাশে আত্মীয় স্বজনরা ঘিরে ধরেছে। অনেকজনই আমার কালো রঙের চেহারা নিয়ে কটু কথা বলাবলি করছে, আর এইদিকে ওর অপমানজনক কথাগুলো শুনে আত্মসম্মানে তীরের মতো আঘাত লাগছিল। এক পর্যায়ে রাগান্বিত হয়ে বললাম, মুক্তি চাস তো যা, সারা জীবনের জন্য তোকে মুক্তি দিলাম। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। এই বলে বিয়েবাড়ি থেকে রাগে হনহন করে বাসায় চলে আসি। উপস্থিত আত্মীয় স্বজনরা সবাই সার্কাস খেলা দেখার মতো আমার আর রিমার দিকে তাকিয়েছিল। রিমা তো আমার দিকে ওর চোখ জোড়া বড় বড় করে অবাক দৃষ্টিতে তাকিয়েছিল। এত দূরত্বই যে তালাক নামক শব্দমুখে উচ্চারণ করব তাও কল্পনা করেনি। 1 সপ্তাহের মধ্যে ডিভোর্সের সব ঝামেলা শেষ করে ফেলেছিলাম। বাবা মা আমাকে মানা করেছিল, তবুও শুনিনি। আমি আমার রাগকে প্রাধান্য দিয়ে ডিভোর্স দিয়েছে। রিমা মুখে মুখে মুক্তি চাইলেও যেদিন ডিভোর্স পেপারে ওরে সাইন করতে দিলাম সেদিন ওর চেহারাটা দেখার মতো হয়েছিল। কান্না করাটাই শুধু ওখানে বাকি ছিল। প্রকৃতপক্ষে রিমাকে আমি অনেক ভালোবাসতাম, টেক কেয়ার করতাম। একজন ভালো স্বামী হতে গেলে যেসব আচরণ করা লাগে ঠিক একই আচরণ রিমার সঙ্গে করতাম। তবুও কালো বলে অপছন্দ অবহেলা করত, আর আমি আত্মসম্মান ভুলে গিয়ে নির্লজ্জর মতো ওর মন জয় করার চেষ্টা করতাম। এসব করাটাই ছিল আমার ভুল। যাই হোক, এবার বিয়ে করলে কালো মায়াবতীকেই বিয়ে করব। সুন্দর রূপ দেখে নয়, সুন্দর মন দেখে।